নর্মালি তো ঘরে রান্না বান্না করি না, কিন্তু আজকে দেখেন দুইটা, এটা হলো রুই মাছ, এটা হলো কই মাছ, এগুলা রান্না বান্না আজকে করতে হইতেছে আমার ছোট ছোট বাটিতে, লেগে যেতেছে এক হাতে কাহিনী। বন্ধ হও চুলা, তোমাকে আর কষ্ট করতে হবে না, নিচে লেগে 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 গেছে। তুমি বন্ধ হয়েছো কেন? ও না ও বন্ধ হয়নি, ও ওভারহিট হয়ে গেছিল। ইলেকট্রিকের চুলা চালাই, এই জন্য এখানে চুলায় রান্না হইতেছে, অথচ এখানে শশাগুলা একদম নর্মাল ঠান্ডা, কোনো ঝামেলা নেই। চুলা গরম হয় না, জাস্ট পাতিল গরম হয়। আর ভাত আছে হচ্ছে এইখানে। ঘটনা কি জানেন? ঘটনা হচ্ছে আমার বাসা থেকে মানুষজন আসছে, আমি খাবার টাবার নিয়ে আসছে, ঘুমাইতেছিলাম, ঘুম থেকে মাত্র উঠছি, এখন খাবারগুলো গরম করবো, খাবো, অ্যান্ড দেন ছোট্ট একটা কাজ আছে, ওইটা আপনাদের নিয়েই সারতে যাব। মা আসছে, বোন আসছে, সবাই আসছে, ওদের সাথে আড্ডা হবে, কাজটা সেরে এসে বাসায় আবার তাড়াতাড়ি ঢুকে যেতে হবে আমার আজকে। আর এই লাইটটা না জ্বললেও তো পারতো। শার্টটা সুন্দর না বাবা? ও হচ্ছে কি জানো তোমার নাম? তুরহান মুন্সি। তুরহান, দুলহান ওর নাম না, তুরহান। এই শার্টটা কালকে কিনছি, শার্টটা কিনছি হচ্ছে দেখি ভ্যানে বিক্রি করতেছে, এখান থেকে 200। আমি ব্লগ করব আনকে। হ্যাঁ বলো, কি বলবো বলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। মনে আছে অনেক দিন আগে আপনারা আমার একটা ভিডিও দেখছেন, তখন এই পাশে আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল আরন। ও এখন ঢাকায় থাকে না? ও এখন ঢাকায় থাকে না। ও এখন কোথায় থাকে? ও এখন পাটগ্রামে থাকে, এই রংপুরে, তাই না? আচ্ছা বের হই। হ্যাঁ কি তারপরে? আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই লাইক সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের সাথে আরেকবার দেখা করব। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। ওই অনেকদিন ধরেই বলতেছিল ব্লগ করবে, আর আজকে ব্লগ শুটের টাইমে হলো পড়ে গেছে। যাই হোক, শার্টটাকে এই ব্লগটা হ্যাঁ 2-3 দিনের মধ্যেই ছেড়ে দিব। ভ্যান থেকে এটা 200 টাকা দিয়ে কিনছি, 200 দেখি বিক্রি করতেছে, সব যেটা নেন 200, এটাই সাইজ মতো পাইছি। আরেকটা কিনছিলাম, আরেকটা হলে অনেক বড়, মানে XXL মেবি, ওটা আমাদের বাবু ভাইয়ের জন্য নিয়েছিলাম। আর আজকে আবার যাবো ওইখানে, যদি পাই আরেকটা এরকম নেওয়ার ইচ্ছা আছে, সাদা কালো বা লাল কালোর মধ্যে। আর এটা দেখতে কেমন এটা জানেন। মা পোরা বাসায়, সন্ধ্যা প্রায় হয়, ছোট একটা কাজ আছে, চলে সেরে আসি। জানি না গেটে আমাকে দেখা যায় কিনা, বাট শার্টটা অনেক সুন্দর লাগতেছে গেটের ওই রিফ্লেকশনের মধ্যে, আয়নার মতো ওই গেটটা অনেকটা। আর সামনে একটা ঘোড়ার গাড়ি দেখা যাইতেছে, এলাকার মধ্যে ঘোড়ার গাড়ি এভাবে ঢুকলো, অ্যান্ড ও তো আগাইতেছে। আমি এই পাশ থেকে ওই পাশে চলে যাই, তা নাহলে কখন যেন কি হয়ে যায়। কি লেখা আয়সা? টমটম। টমটম দেখেন, এই যে এই জায়গাটা টমটম হচ্ছে ওই যে অটোরিকশা, ওগুলোকে টমটম বলে না অনেকে, কারণ ওই জায়গাটা দেখতে অনেকটা অটোরিকশার মতো, মানে ওই জায়গার মতো করে অটোরিকশাটা বানানো হয়েছে। মূলত ঘোড়ার গাড়িকে টমটম বলতে একদম ঢাকা শহরের আদি আমল থেকে। ঢাকা সিটিতে কিন্তু একসময় ঘোড়ার গাড়ি চলাফেরা করতো, মানে ইঞ্জিনের গাড়ির আগে। এরপরে আস্তে আস্তে হচ্ছে ইঞ্জিনের গাড়িগুলা চলাফেরা বা অ্যাভেলেবেল হওয়া শুরু হয়েছে, এবং ওই প্রথা ছোটোবেলা থেকে শুরু করে এখনও পর্যন্ত দেখি হচ্ছে সদরঘাটের কিছু একটা এরিয়া আছে, ওইখানে গুলিস্তান টু সদরঘাট মেবি, এখনও পর্যন্ত কিন্তু রোডে এই টমটম বা ঘোড়ার গাড়ির প্রচলনটা আছে। তবে আধুনিকতার সাথে সাথে যেহেতু ইঞ্জিন অ্যান্ড এই ব্যাপারগুলা এখন অ্যাভেলেবেল, আমার মনে হয় যে ঘোড়ার গাড়ির এই প্রথাটা উঠায় দেওয়া উচিত। ঘোড়া বা হাতি বা গরু এগুলা দিয়ে এইভাবে ক্যারি করানোটা মনে হয় একটু, যারা পরিবেশবাদী বা কি বলে, যারা প্রাণীপ্রেমী, তাদের মনে হয় এটা নিয়ে একটু চিন্তাভাবনা রাখা উচিত, কারণ এই প্রাণীগুলাকে এইভাবে রাস্তাঘাটে কষ্ট দেওয়ার মানে হয় না। এখন আবার একটা কথাও আছে, কক্সবাজার সাগরের পারে ঘোড়া যখন বন্ধ করে দিচ্ছিল, তখন ঘোড়াগুলা না খেয়ে মরার মতো অবস্থা, অনেকে ঘোড়া ছেড়েও দিচ্ছিল। করোনার সময় আসলে যখন ট্যুরিস্ট যাওয়া বন্ধ হয়ে গেছিলো, তখন ঘোড়াকে কি খাওয়াবে মানুষ, কারণ ঘোড়া থেকে তো কোনো ইনকামই হয় না, তো ঘোড়া ছেড়েও দিছিল অনেকে, এরকম ঘটনা হয়েছিল। এটা হইলে আবার খারাপ, মানে এটা পালবে মানুষ ঠিক আছে, বাট পাললেই কি এটা দিয়ে এরকম রাস্তায় এই কাজ করাইতে হবে? একটা জেনারেশন 2টা জেনারেশন হয়তো কষ্ট হবে, বাট তারপরে গিয়ে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। বাট প্রাণী দিয়ে এইভাবে টানানোটা, গাড়ি টাড়ি, এটা কতটুকু আসলে যৌক্তিক, এটা আমার কাছে একটু মানে আমার মায়া লাগে আসলে, সত্যি কথা, এই জন্য এই কথাটা বললাম। এখন আমার পক্ষে তো সম্ভব না এই দুনিয়ার যত ঘোড়া আছে, যত গরু আছে, যেগুলা গাড়ি টানে, ওগুলারে সবগুলারে নিয়ে এগুলার দায়িত্ব বুঝে নেওয়া, এটা তো আমার পক্ষে সম্ভব না ভাই। জাস্ট খারাপ লাগে, এই জন্য বললাম আর কি। আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যে 60 ফিটে উঠবো, আর আমরা একটু 1 নম্বরের দিকে যাব। আর আমরা হচ্ছি কালকে এই শার্টটা কিনছিলাম পাকা মসজিদের সামনে একটা ভ্যান থেকে, কেন বলছিল যে আজকে কিছু কালেকশন নিয়ে আসবে, কালেকশন নিয়ে আসলে দেখবো ইনশাআল্লাহ। এই শার্টগুলোর ব্যাপার কি জানেন? এই শার্টগুলো হচ্ছে এক্সপোর্টের, মানে বড় একটা লট
তৈরি হয়ে বাইরে চলে গেছে। অ্যান্ড ছোটোখাটো কিছু ভুল থাকে এই শার্টগুলোর মধ্যে, যে কারণে এগুলা 30, 35, 40, 100 এরকম টাকার মধ্যেই বিক্রি হয়ে যায়। আর তারপরে এই শার্টগুলো চলে আসে এরকম ভ্যানে, অ্যান্ড এই যে 200, 300, 150, 250 যার কাছে যেরকম, মানে যে যেভাবে পারে এভাবে একটা দাম ধরে দেন বিক্রি করে। অ্যান্ড বেশিরভাগ এগুলো ফিক্সড প্রাইসেই বিক্রি হয়। এটার পিছনে কারণ কি, কজনের সাথে দামাদামি করবে, এই জন্য একদম খোলা রাখে। একটা দুইটাই থাকে একই রকম, বা অনেক সময় একই রকম একটাই থাকে ওই সাইজের বা ওই কালারের, আর দ্বিতীয়টা থাকে না। অ্যান্ড এই জন্য ওরা একবারে দাম ফিক্স করে দেয় যে ভাই যা নেবেন 200, কোনো দামাদামি নেবে, ফিক্সড প্রাইস। যদি বলেন যে 1 টাকা কম, তাও সম্ভব না। আমি ভাই এই শার্টটা নেওয়ার সময় আমি বলতেছি ভাই দুইটা যেহেতু নিতেছি, দুইটায় 20 টাকা কম রাখো। আচ্ছা 20 টাকা না, 10 টাকা কম রাখো, 5 পরে অবশ্য 10 টাকা কম রাখতে চাইছিল। দেন আমি ওরে বললাম যে না, আসলে বিজনেস করলে সবারই বেনিফিটেড হইতে হবে, প্রফিট রাখতে হবে সবারই, আপনার 10 টাকা ফেরত দিতে হবে না। আপনি 200 করে বেচতেছেন, 200ই রাখেন। আমি এমনি একটু দুষ্টামি করলাম, মানে আমি ওরে বলতেছিলাম যে 200 টাকা, 200, 400 দিতেছি, 10 টাকা কম রাখেন, তাহলে মনে হবে যে একটু দামাদামি করে কিনছি। বাট পরে আমি আর নেই এরকম করি, মাঝে মধ্যে মজা টজা করি, বাট মজা যাতে অতিরিক্ত না হয়ে যায় এদিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় একজনের মজা অন্যজনের হয়ে যায় সাজা। দিনের এই টাইমটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়, কারণ এই টাইমটায় হচ্ছে ডে লাইট থাকে, আকাশও আলো থাকে, আর এই আলোটা চোখের জন্য খুব একটা সহ্য ক্ষমতার মধ্যে থাকে, চোখে কোনো লাগে না। মানে দিনের রোদ যেমন চোখ একটু ছোটো করে রাখতে হয়, বাট এই টাইমের, ভাই দাঁড়ান, এটা ঘোরানোর জন্য কিন্তু বামে গেছে, এই টাইমের আলোটা চোখে একদম সুন্দর লাগে, চোখ বড় বড় করে দূর পর্যন্ত দেখা যায়। তবে এই টাইমে মানুষকে একটু বিশ্রী লাগে, মানে ছবি টবি তুললে একটু বাজে লাগে, একটু ডার্ক লাগে, কালো লাগে ছবিতে। বাট বাস্তবে তো আমরা জানি দেখতে কে কেমন, ওটা নিয়ে কোনো ফাপন নাই। আর আরেকটা জিনিস এই টাইমের ভালো লাগে, সেটা কি জানেন? সেটা হলো এই যে দেখেন কি সুন্দর কিছু কিছু দোকানে কিছু কিছু জায়গায় লাইট টাইট জ্বালায় দেয়, অ্যান্ড এই লাইট অ্যান্ড অ্যাম্বিয়েন্স, মানে ওভারঅল সব কিছু মিলে একটা স্বপ্নে একটা উৎসব মুখর একটা ব্যাপার স্যাপার দাঁড়ায়। হাইওয়েতে হয় আবার এটা ঠিক ডিফারেন্ট। একটা হাইওয়ে টিপস আমি মোটামুটি প্রত্যেকটা হাইওয়ে ভিডিওতেই শেয়ার করি, যে এই যে সময়টা এখন থেকে শুরু করে 30 মিনিটের মধ্যে সূর্য একদম নাই হয়ে যাবে অ্যান্ড ফুলফিল ডার্ক হয়ে যাবে। শহরে তো আমরা দোকানের লাইট থাকার কারণে তাও কিছুটা দেখে চলতে পারি। এই স্কুটারটা সুন্দর, কি কোম্পানি এটা? জুম এক্সটেক, সুন্দর তো। আচ্ছা, যেখানে আমরা ছিলাম ওইখানে আমরা ব্যাক করি। সেটা হলো শহরে তো এরকম বিভিন্ন লাইটের কারণে দেখা যায় রোড ল্যাম্প থাকে বা কিছু, বাট যখন আপনি হাইওয়েতে থাকবেন, হাইওয়ের সমস্যাটা কি, ওখানে কোনো আলো থাকে না, গাছের ছায়া সব কিছু মিলে হঠাৎ করে অপোজিট সাইডের লাইট একদম সার্বিক সব মিলে কি হয় জানেন, ভিজিবিলিটি নাই হয়ে যায় হঠাৎ করে। কালো পিচ ঢালাই রাস্তায় আপনার বাইক বা গাড়ির আলো ঠিকমতো পড়ে একদম রিফ্লেকশন পায় না, এই জন্য সুন্দর আলো দেখা যায় না, ভিজিবিলিটি যায় কমে। তখন আরে আমি তো বিপদে পড়ে গেছি, যাক ঢুকতে পারছি। তখন যেটা হয়, অনেক অ্যাক্সিডেন্ট এই ঘটনাগুলো ঘটে, কারণ আমাদের দেশের রাস্তার মধ্যে টিউমারের মতো অনেক উঁচু জিনিস থাকে। অনেক জায়গায় দেখা যায় কোনো দরকার ছাড়াই রাস্তা ভেঙে আছে, মানে আপনার চাকাটা ওইখানে পড়লে আপনি বুঝবেনও না, আলো নাই, দেখতেই পারবেন না। এই সার্বিক এই সমস্ত জিনিসের কারণে ব্যালেন্সলেস হয়ে অনেক সময় মোটরসাইকেল অ্যান্ড গাড়িতে অনেক বড় দুর্ঘটনা ওই টাইমে ঘটে। এই কারণে সন্ধ্যার এই টাইমটা থামবেন কোনো এক জায়গায়, থেমে মোটামুটি নর্মাল লাইটে বসে চাটা খাবেন, একটু গল্প গুজব করবেন। অন্ধকারের সাথে চোখের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা যখন অ্যাডজাস্ট হবে দেন আবার রওনা হন, তখন আপনি হেডলাইটের আলোতে বেশ ভালোই দেখতে পারবেন যখন অভ্যস্ত হয়ে যাবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে ডাকাতরা আগে একটা চোখ ঢেকে রাখতো, এর মানে এই না কিন্তু যে সব ডাকাতেরই এক চোখ অন্ধ বা কিছু। ডাকাতরা এক চোখ ঢেকে রাখতো, কারণ হচ্ছে ওরা যদি আক্রমণের শিকার বা বিপদে পড়ে, ধরেন হঠাৎ করে লুকাইতে হয়েছে এমন এক জায়গায় যে জায়গায় অনেক ডার্ক, তো খালি চোখে তো দেখা যাবে না, বা অন্ধকারে আপনি যখন লুকাবেন ওই একটা চোখকে ওরা ডার্কে রাখে। দেখেন কি সুন্দর মাঝখান দিয়ে উল্টা আসছে। তো একটা চোখকে ডার্কে রাখলে কি হয়, ওরা অন্ধকারে ওই চোখটা দিয়ে ভালো দেখতে পারে, মানে ওইটার সেন্সিটিভিটি লেভেলটা তখন বেড়ে যায় অন্ধকারে থাকতে। এই কারণে একটা চোখ ডার্কে রাখে। ঠিক ওইরকম আপনি অন্ধকারের সাথে একটু অভ্যস্ত হয়ে অন্ধকারে যখন বের হবেন, তখন অবশ্যই আপনি ভালো ভিজিবিলিটি পাবেন। একটা টিপস কিন্তু দিয়ে দিলাম আজকের ভিডিওতে, হাইওয়ে টিপস নাম্বার 2। সেটা হলো সবসময় বলি, বড় গাড়ির পেছনে যখন চালাবেন তখন একটা নিরাপদ দূরত্ব রেখে চালাবেন, কারণ বড় গাড়ির নিচ থেকে যদি কোনো ভাঙ্গা বের হয় বা কোনো টিউমার বের হয়, তাহলে আপনি 2 চাক্কা তো হঠাৎ করে সরতে পারবেন না, অ্যান্ড ব্যালেন্সলেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। এই 2টা জিনিস হাইওয়েতে খেয়াল রাখা উচিত, অ্যান্ড অবশ্যই গতি নিয়ন্ত্রণে রাখা উচিত।
প্রত্যেকটা সময় প্রত্যেকটা বাইকারের একদম পাগল হয়ে টানার কিছু নাই, কারণ রেসিং ট্র্যাকের মতো কোনো ট্র্যাক আমাদের দেশে নাই যে আপনি একদম ফুল থ্রটল করে দেন আবার সামনে গিয়ে স্লো করে কর্নারিং করবেন। আমাদের রাস্তায় কখন যে সামনে আপনার কি আইসা দাঁড়াবে আর বলবে যে কি অবস্থা মামা তো ওইটার কোনো গ্যারান্টি যেহেতু নাই, সেহেতু নিজের ভরসায় নিজের চলতে হবে আর নিজের কন্ট্রোলে নিজের থাকতে হবে। এই তো গেল হাইওয়ে টিপস। অ্যান্ড এইবার একটা নতুন টিপস দেই, নতুন টিপস। ঢাকা শহরে বাইক চালাইতে গেলে এই জিনিসটা আপনাকে এখন জানতেই হবে, এখনই জানতে হবে, তা না হলে আপনার বাইক পুলিশ ধরে নিয়ে যাবে। ঘটনা যেটা চলতেছে আমাদের দেশে বর্তমানে, সিবিইউ বাইক যেগুলো আছে, কমপ্লিট বিল্ড ইউনিট বাইক যেগুলো আছে, এগুলার পেপার হচ্ছে না, এটা তো আমরা সবাই জানি। তারপরে যেই বাইকের মধ্যে যেই বাইকের হচ্ছে ব্যাংক জমা দেয়া আছে একজনের নামে, আরেকজনের নামে ওইটা রেজিস্ট্রেশন হচ্ছে না, আগের মালিকের নামেই হবে, যার নামে ব্যাংক জমা তার নামেই হবে, এখন এর বাইরে হচ্ছে না। এখন এই ধরনের বাইক যদি কিনেন বা কোনো সিবিইউ বাইক যদি কিনেন, আপনি নাম্বার পাবেন না, রেজিস্ট্রেশন এখন দিচ্ছে না। আর এই রেজিস্ট্রেশন না দেওয়ার কারণে আপনি যদি এখন নাম্বার ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া, উইদাউট রেজিস্ট্রেশন যদি ওই বাইকটা আপনি চালান এবং রাস্তায় যদি আপনাকে পুলিশ পায়, সে বাইকটা ডাম্পিংয়ে দিয়ে দিতে পারবে। এই কাহিনীটা আগেও ছিল, বাট আগে নাম্বার হয়ে যেত, এই কারণে আমাদের অল্প কয়েকদিনই চালাইতে হইতো বাইকটা, কাগজপত্র হাতে পাইলেই নাম্বার হয়ে যেত। আর এখন ফুল ফাইল নিয়েও আপনি নাম্বার করতে পারবেন না, আসলে ফুল ফাইল দিচ্ছে না বা কিছু একটা এরকম ঘটনা আছে। তো ওই টাইমটা আপনাকে কি করতে হবে, বাইকটা চালানো বন্ধ রাখতে হবে, অথবা এখন বাইক কেনা বন্ধ রাখেন, অথবা বাইক কিনলেও এমন জায়গায় যায় না যেখানে পুলিশ ধরতে পারে, কারণ আপনার নাম্বার নাই। এখন সিবিইউ বাইকের নাম্বার হয় না, এটা সব পুলিশ জেনে গেছে। অ্যান্ড ডাম্পিংয়ে দেওয়ার জন্য, পয়সা খাওয়ার জন্য হোক বা নিজের র্যাঙ্ক বাড়ানোর জন্য হোক বা যাই হোক, এগুলার জন্য হোক, ওরা প্রচুর বাইক ধরতেছে। অ্যান্ড যে কোনো সময় আপনার বাইকটা এখন ধরে দিয়ে দিতে পারে কিন্তু কাহিনীতে। এখন যদি আপনি অন্য কারো নামের বাইক কিনেন, তাহলে আপনি ব্যাংক জমা দিয়ে ছুটায় আনতে পারবেন, কিন্তু ব্যাংক জমাটা দিতে হবে আগের মালিকের নামে, কারণ এখন তো ফাইল ট্রান্সফার হচ্ছে না। আর যদি আপনি একটা সিবিইউ কিনেন, তাহলে হ্যাঁ, এইখানে একটু আপনি ছাড় পাবেন, কারণ হচ্ছে আপনি হয়তো ব্যাংক জমাটা দিয়ে তাদেরকে দেখায় ছুটায় আনতে পারবেন। বাট যদি পুলিশ বলে রেজিস্ট্রেশন ছাড়া ছুটায় দিবে না, তাহলে আপনি কিন্তু ফাপড়ে পড়বেন, কারণ এখন রেজিস্ট্রেশন হচ্ছে না। অ্যান্ড এই ব্যাপারটা মনে হয় আমাদের একটু সাবধান হওয়ার সময় চলে আসছে। আর এই বাইকটা আমি যেটা চালাইতেছি, এটাও আমি আমার নামে নাম ট্রান্সফার এখনও করি নাই। অ্যাকনোলেজমেন্ট স্লিপের ডেট আছে কিনা এটাও আমি জানি না। তো এই বাইকটা নিয়েও আমি একটু ফাপড়ে থাকি, এই জন্য এই যে চিপা চাপা দিয়ে যাইতেছি, কারণ মেইন রোড দিয়ে যে ধরা খেয়ে গেলে, এই ওই রোডটা তো ভালো, আচ্ছা ওই রোডের চেয়ে আরও সামনে দিয়ে বের হইতে পারবো এদিক দিয়ে গেলে, যেখানে ছিলাম ওইখানে ফেরত আসি। আবার এই বাইকটা নিয়ে ধরা খাইলে যদি অ্যাকনোলেজমেন্টের স্লিপ টিপ না থাকে, আসলে এই সমস্ত ব্যাপারে কিন্তু চাইলে একটা সাধারণ ক্ষমার আন্ডারে ওরা রাখতে পারে ব্যাপারটা, কারণ একদিন দুদিন এক সপ্তাহ কিন্তু লেট হইতেই পারে। অ্যাকনোলেজমেন্টের যে ডেটটা, ওই ডেট অনুযায়ী অনেক কিছু হয় না বলেই তো ডেটটা আবার বাড়াইতে হয়। তো আসলে এটা ফল্ট তো গভর্নমেন্টের বা সিস্টেমের। তো এই ফল্টটার জন্য আমাদের কেস করা বা আমাদের ফাইন করাটা কিন্তু আসলে উচিত না, তাই না? এই জিনিসটাও মনে হয় সিস্টেমের একটু আপডেট করা উচিত, যে হয় ডেট বাড়ায় দেন, SMS আসে নাই কিছু না, এখন আমার অ্যাকনোলেজমেন্ট স্লিপের ডেট আমি বাড়াই নাই, এটা আমি অন্যায় করব, কারণ আমারটা হচ্ছে অন্য মানুষের নামে বাইক, আমি নাম ট্রান্সফার না করে চালাইতেছি। এবার যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপের ডেট শেষ হয়, তাহলে অবশ্যই আমাকে কেস করতে পারা উচিত। বাট ধরেন আমার বাইক আমি চালাইতেছি, সেইখানে কোনো কারণে আমি খেয়াল করি নাই যে আমার ডেট ফেল হয়ে গেছে, তাহলে ভাই এটা আসলে কেসের মানে এটার জন্য ফাইন করাটা মনে হয় না উচিত। এই ওনারা কি পুলিশ নাকি কি আসলে? এই চিপা চাপা দিয়ে এত লোক কেন? কারণ হচ্ছে ওই পাশের রাস্তাটা বন্ধ, এই জন্য সব রিক্সা ঢুকছে এই চিপা দিয়ে। মানে এই চিপা দিয়ে রিক্সা ঢোকার কারণে দেখেন না, ছোটো ছোটো কি দোকান এখানে, এই রাস্তাটা হয়ে গেছে বিশাল একটা ঝামেলার রাস্তা। ভাই এই রাস্তায় সবসময় আমি শান্তিতে যাই, কোনো রিক্সা থাকে না, বাইক থাকে না, কিচ্ছু থাকে না। কিছু লোকজন, এই স্বর্ণের দোকানও আছে, কিছু লোকজন দাঁড়ায় টাড়ায় থাকে, দোকানপাট এগুলো এনজয় করতে করতে যাই। একটা মুম্বাই ফিল, একটা টাপুরি জাং খায়লা তাবেলা সুলসনাতি, ওই টাইপের একটা ফিল দেয়। বাট আজকে তো এই রাস্তা পুরান ঢাকার ফিল দিতেছে, রাস্তা চিপা কিন্তু ভিড়ভাড়টা বেশি। আচ্ছা, মা আমাকে বলছে কি যেন খাবে, একটা আনারস খাবে, মনে করায় দিয়েন তো, ফেরার সময় একটা আনারস নিয়ে ফিরতে হবে। অ্যান্ড আমি আজকে খুব বেশিক্ষণ বাইরে যদিও থাকবো না, আদনান কম্পিউটার আছে এখানে, আবার উল্টা লেখা, মানে এই পাশ থেকে রাইট, ওই পাশ থেকে রং। অ্যান্ড BRT এর বাধ্যতামূলক এখানে মনে হয় ট্রেনিং করায়, হ্যাঁ ড্রাইভিং স্কুলও আছে। ভাই এই চিপা কিন্তু বেশ পপুলার, এই চিপাকে আপনারা আন্ডার এস্টিমেট করেন না, এটা আন্ডার রেটেড হইতে পারে, বাট এটা মানে এটা কাজের চিপা। আপনাদেরকে তো মনে হয় বলছিলাম যে আমাদের একটা গ্রুপ এখন আছে নেপালে,
নেপালে আমারও যাওয়ার কথা ছিল আর আমি যেতে পারি না, কারণ হচ্ছে আমার ঘাড়ের ব্যথাটা একটু ঝামেলা করতেছে, যে কারণে আমি বাইকে চালানো আমার নিষেধ আসলে, এখন হেলমেট পরা একদম নিষেধ। বাট তারপরে ভ্লগ করার জন্য পরি। কিছুদিন আমি ঘাড়ের মানে কলারের মধ্যে ক্যামেরা লাগায় ভিডিও করছিলাম, ওটা আমার জন্য একটু আরামদায়ক হয়, বাট কেউ ওই ভিডিওটা আপনারা পছন্দ করতেছেন না, এই জন্য আবার ক্যামেরাটা হচ্ছে আমার এরকম হেলমেটে লাগাইতে হয়েছে। তো আমি হয়তো আবার একটু কলার ক্যামেরাতে যাব, কারণ এছাড়া না আমার আসলে হচ্ছে না, কারণ নিজে বাঁচলে তারপরে গিয়ে ভ্লগ আমি করতে পারবো। এভাবে চলতে থাকলে আমার ঘাড়ে একটা বিশাল ঝামেলা হওয়ার পসিবিলিটি আছে। নেপাল যেতে পারলাম না ওদের সাথে, গতকাল রাতে শোভাইরা কক্সবাজারে গেছে, সেটাও যেতে পারলাম না। মানে অসুস্থতা বা ঘাড়ের যে নেক পেনের যে ব্যাপারটা, এটার জন্য আমার অনেক কিছু মিস হয়ে যাইতেছে। আর আমিও চাইতেছি না এসবগুলো আমার মিস হোক, একটু রেস্টে থাকা উচিত। আর অনেকেই জিজ্ঞেস করেন আমার গাড়িটা কই। আমার গাড়িটা আমাদের মধ্যেই আমি একজনকে দিচ্ছি, কারণ গাড়িটা আমার চালানো হয় না। আর যেহেতু চালানো হয় না, সেহেতু এরকম একটা জরুরি গাড়ি আমার আসলে কোনো দরকার নেই। আমি যেহেতু গাড়ি কম চালাই, সেহেতু আমি হয়তো একটা এমন গাড়ি কিনতে পারি যেটা মানুষ চালাই কম, কোনো একটা স্পোর্টস বাইক বা কোনো একটা ওরকম কিছু, সেটা হয়তো রেগুলার ব্যয়বহুল, বাট ধরেন মাসে 2 দিন বা সপ্তাহে 1 দিন বের করবো অ্যান্ড সেই চিল করে চালাবো, এরকম একটা গাড়ি আমি খুঁজতেছি। আপনাদের সন্ধানে থাকলেও দিয়েন, সেই একটা ধামাকেদার একটা গাড়ি আমি সামনে কিনবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ, যদি আপনাদের সাপোর্ট অ্যান্ড দোয়া ঠিকঠাক মতো থাকে। আচ্ছা, আমি যেখানে কাজে আসছি ওই কাজের জায়গাটা আমার এই আশপাশেই কোনো এক জায়গায় একটু খুঁজতে হবে, তাহলে আমি কিছুক্ষণের জন্য একটু বিদায় নেই। আর আমি যে জায়গায় আছি এখানে অবশ্য বিএসবি মার্ট, এখানে অ্যান্ড পেছনে ভেলোমার্ট ফালায় আসলাম, সাওয়ারি ভেলোমার্ট, অ্যান্ড আসলাম হচ্ছে ইসের সামনে দিয়ে, কি জানো, আরে শো ভাইয়ের ওইটা বাইকের সামনে দিয়ে, সব নিজস্ব লোকজনের শোরুমের সামনে দিয়ে আসলাম। আচ্ছা, একটু বিদায় নেই। লাকড়ি পিজ্জা এখানে বিক্রি করে। আমি আছি এখন আবেশের গলির সামনে, সময় 5:35। কাজটা সব শেষ করছি। পেঁপে, কলা অ্যান্ড ছোটো ছোটো তরমুজ বিক্রি করতেছে, এগুলাকে নাকি খরমুজ বলে ছোটোবেলায় শুনতাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেটা হলো এই মোমো। এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেটা হলো সম্ভবত আবেশ, খেতাপুরি বিক্রি করে এখানে। আবার এই যে আবেশের গরুর মাংসের একটা হান্ডি আছে, এটা ওরা অনেক ভালো মজা করে বানায়। কিন্তু ইদানিং এই সমস্ত খাবার থেকে আমি টোটালি বের হয়ে গেছি, কারণ হচ্ছে আমি একটু হেলদি ফুড খাওয়ার চিন্তা ভাবনা করতেছি। ভালো খাবার খেয়েও যে ওজন কমানো যায়, এটা কি আপনারা জানেন? ভালো ঘুমায় যে ওজন কমানো যায়, এটা কি আপনারা জানেন? এই সমস্ত জিনিস আস্তে আস্তে স্টাডি করতেছি, আস্তে আস্তে জানতেছি, অ্যান্ড আস্তে আস্তে মানে আসলে কি বলবো জানেন, বাসায় প্রত্যেকদিন এক্সারসাইজ করতাম, অ্যান্ড খাবারটা উল্টাপাল্টা হওয়ার কারণে আমার ওয়েট, আমি বিশ্বাস করবেন কি না, 78 কেজি আমি এখন, যেখানে 73-র উপরে আমি কখনোই যাই না। আমি 70 রাখার ট্রাই করি, বাট 3 পর্যন্ত মাঝে মধ্যে যাই, আবার কমায় 70-তে আনি, আবার 3 পর্যন্ত যাই, এরকম আমার হয়েছে। বাট লাস্টে কয়েকদিনে ওজন বেড়ে গেছে, এই শুধুমাত্র ফুডের কারণে। এই আবেশের গরুর মাংসর কি যেন হান্ডি, এই সেই, এগুলা খাইলে তো আসলে ওজন এরকমই হবে। অন্ধকার কেন তো এই সমস্ত রাস্তাঘাটগুলা ভাল লাগতেছে না, এত অন্ধকারে ভিডিও করে মজা আছে বলেন? মানুষ দেখেন গাছপালা কিনতেছে। আচ্ছা চলেন একটু আলোতে গিয়ে আসি, ফেরত আসি আর কি, এখানে বেশ অন্ধকার। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি চা খাওয়া বাদ দিয়ে দিছি। এখন বলতে পারেন চা খাওয়া কি খারাপ? চা আসলে আমার ওজন বাড়াইতেছিল। প্রত্যেকদিন আড্ডায় বসলে 3 থেকে 4 কাপ চা খাওয়া হইতো, সেটা মধু দিয়ে হোক বা চিনি দিয়ে হোক। অ্যান্ড এই মধু বা চিনিটা হচ্ছে সুগার, আর এই সুগারটার কারণে হচ্ছে আমার ওয়েট বাড়তেছিল। মানে যেই চা খাওয়া ধরছি সেই ওজন বাড়া শুরু হয়েছে। এমনিতে চা ভালো, অবশ্যই ভালো যদি চিনি ছাড়া খাইতে পারেন। ব্ল্যাক কফি, ব্ল্যাক টি এগুলা খাইলে এটা আপনার শরীরের জন্য অবশ্যই ভালো, কারণ চা হচ্ছে একটা পাতার রস। বিশেষ করে গ্রিন টিটা যদি খান, এটা আপনাকে বেশি হেল্প করবে, কারণ গ্রিন টিটা হচ্ছে প্রসেস না, মোটামুটি অনেকটাই ন্যাচারাল একটা ব্যাপার স্যাপার। আসলে গ্রিন টি, ব্ল্যাক কফি এগুলা খাইলে মোটামুটি আপনার ওজনে এফেক্ট পড়বে না অতটা, মানে বাড়াবে না। বাট চিনি যদি খান তাহলে ঝামেলা আছে আর কি। এখন একদম চিনি খাওয়া বাদ দেওয়ার দরকার নাই, একটু নিউট্রিশন সম্পর্কে যারা ভালো আইডিয়া রাখে তাদের সাথে কথাবার্তা বলে ডায়েট করেন, যেটাই করেন। কারণ ডায়েট মানেই কিন্তু না খেয়ে থাকা না, তাই না? ডায়েট মানে হচ্ছে প্রপার খাবারটা খাওয়া, না খেয়ে থাকা অবশ্যই ডায়েট না। আবার সেই চিপায় ঢুকছি। এবার তো রাতে চিপাটা সুন্দর লাগতেছে, মোটামুটি আলোকিত আলোকিত একটা ফিল পাওয়া যাইতেছে। হ্যাঁ, রাস্তাঘাট মানে একটু ফাঁকা থাকলে ভালো হইতো। রিক্সার কারণে ভাই একটু আগাইলাম, রিক্সার কারণে একটু ফাঁপড় হয়ে গেছে। আচ্ছা আমি আবার ব্যাক করতেছি, আমার ওইখানে 1 নম্বরে যে কাজটা ছিল ওটা ভাই গেলাম, ওটা সারছি অলরেডি অ্যান্ড সেরে হচ্ছে, কারণ বাসায় ওরা তো। এখন আমি যদি বাইরে থাকি তাহলে ওরা একা একা বোর ফিল করবে, কারণ এখানে আমি থাকি, আমার ঠিক আছে, আমার সব কিছু জানি ঘরের কোন জায়গায় কি। বাট আমার ঘরে না আছে টিভি, না আছে কোনো এন্টারটেনমেন্ট। তো যেহেতু মা আসছে, বোন আসছে, ওদেরকে বাসায় গিয়ে টাইম দিতে হবে আমার। আগে থেকে বের হই,
হুম্মা কি একটা ভয়ঙ্কর রোড দিয়ে আমি ছুটে চলেছি একা। এই রোডে যদি আমি হঠাৎ করে প্রথম আসতাম তাহলে ভয় লাগতো। কিরকম একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব, আশপাশে বড় বড় বিল্ডিং, লোকজন কম চলাচল করে রাস্তাটা দিয়ে। এক সাইডে কোনো ওয়াল, খালি ওয়াল, বুঝছেন, এই সাইডে খালি ওয়াল অ্যান্ড কোনো গেট টেট নাই। এই পাশে আবার কিছু বাসা বাড়ি আছে। এই একটা অন্ধকার কেন এই জায়গা। আর এখন এখান থেকে বের হয়ে আমার একটা জিনিস খুঁজতে হবে। কি খুঁজতে হবে? যে জিনিসটা খুঁজতে হবে সেই জিনিসটা হচ্ছে ওই যে আপনাদেরকে মনে করায় দিতে বলছিলাম, আনারস। আনারস মা বলছে বানায় নিয়ে যেতে কাসুন্দি টাসুন্দি দিয়ে। অ্যান্ড এটা সামনের ওই বড় রাস্তাটায় গেলে আশা রাখি কোনো না কোনো জায়গাতে অবশ্যই পাবো। অ্যান্ড নেক্সট অভিযান হচ্ছে আনারসের অভিযান। আর আনারসের অনেক গুণ আছে জানেন। আনারস খাবেন, আনারস খাইলে এমনও একটা গুণ আছে আনারসের যে আপনার ঘামে বা শরীরে কোনো বাজে স্মেল হবে না। এটা একটা, ও বাবারে, এটা একটা অনেক বড় গুণ না? ধরেন এই শীতের দিনে তো আসলে একটু গোসল টোসল কম করা হয়, এটা কেউ স্বীকার করুক চাই না করুক, মেয়েরা তো করবেই না। শালিরা গোসলও করবে না, আবার বলবেও না যে গোসল করে নাই। পারফিউম মারবে মায়েরা টেরা, ফ্রেগরেন্স, শানাল, গুচি ফ্লোরা। যাই হোক, এখন কথা হচ্ছে আনারস খাবেন। আনারস খেলে অনেক রকম উপকারের মধ্যে আরেকটা উপকার হচ্ছে এটা যে আপনার শরীরে কোনো বাজে স্মেল হবে না। সেটা শরীরের বিভিন্ন জায়গায় হইতে পারে যে বাজে স্মেল হবে না। যাকে দেখছেন এই রোডটা কত সুন্দর, এই জন্যই আমি এই রোডে থাকি। এই রোডটা অনেক আলোকিত, অনেক, দেখেন না কি ভালো লাগতেছে। মানে হাত ছেড়া চালানো যায়, যে বিশ্বাস না হলে দেখেন ভাই হাত ছেড়েই চালাইতেছিল এতক্ষণ। কিন্তু এখানে রাস্তাঘাটের যে ময়লা টয়লা এগুলা দেখে মনে হইতেছে যে এখানে কোনো মিলাদ মাহফিল হয়েছে, ওইটা মনে হয় শেষ হয়েছে, ওর পরের অবস্থা চলতেছে বা ঝড় হয়ে গেছে এরকম মনে হইতেছে। ও কি আলো ভাই, পুরা ওয়েলকাম টু দ্য নিউ ইয়র্ক সিটি, এরকম আলো মনে হইতেছে এই এরিয়াটার মধ্যে। যাক চলেন আমরা আনারস খুঁজি। ওমা, আরে ভাই কেমনে আহে দুই পাশ দিয়ে দুইটা, সামনে করছে সবাই ব্রেক, আমিও ব্রেক করছি। আর দুই পাশে দুইটা যেভাবে আসছে, এটা আমার পিছে থাকলে আমার মাইরা দিত আজকে একদম। ঘটনা হচ্ছে আনারস পাইছি, পাহাড়ি আনারসটাই পাইছি, যেটা হচ্ছে একটু মিষ্টি হয়। দুইটা আনারস নিয়ে নিচ্ছি। আর এখন বাসায় যাবো, মাকে আনারস দেবো, আনারস খাবো, আর একটু ফ্যামিলি টাইম কাটাবো। ফিজিক্যাল ফ্যামিলি যেটা, ভার্চুয়াল ফ্যামিলি তো আপনারা আসেনি, আপনাদের সাথে আবার কালকে সময় দেবো। আজকে তাহলে একটু ফ্যামিলিকে সময় দিই। আজকের এই ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওতে কোনো ছোট্ট কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। ওই দেখেন আমার ঘরের সামনে কতগুলো স্যান্ডেল, এই লাগিস না, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.